হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে এইচটিএমএল সিরিজের আরেকটা ভিডিওতে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা সবকিছু সেটআপ করব, এনভায়রনমেন্ট সেটআপ করব আমাদের কোড লেখার জন্য। তো সবকিছু আমরা সেটআপ করেছিলাম। এবার আমরা এই ভিডিওতে কিভাবে কোড লিখতে হয় সেই জিনিসটা দেখব এবং আরও এক্সট্রা কিছু জানার চেষ্টা করব। তো আমাদের এইচটিএমএল ফাইলটা প্রথমে আমরা যদি ওপেন করি, এইটা হলো আমাদের এইচটিএমএল ফাইল। আচ্ছা, আমরা এখানে নাম দিয়েছিলাম index.html। আমরা তখন বলিনি যে কেন আমরা index.html ফাইল নাম দিয়েছিলাম। .html এটা হলো এক্সটেনশন এবং এটা তো আপনাকে দিতেই হবে। আপনি যদি এখানে ফোল্ডার ওপেন করেন এবং এখানে যদি আপনার না দেখা যায় index.html, এখানে যদি আপনার এক্সটেনশন না দেখা যায়, তাহলে আপনি সহজেই যে কাজটা করতে পারেন, এখানে ভিউতে যাবেন, গিয়ে ফাইল নেম এক্সটেনশন এটাকে টিকমার্ক করে দিবেন। তাহলে এই ফাইলটার এক্সটেনশন কি সেটা সে দেখিয়ে দিবে। এবং যদি এটা না পারেন বা না থাকে, তাহলে যেটা করবেন সেটা হলো কন্ট্রোল প্যানেলে যাবেন। যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন, ফাইল এক্সপ্লোরার অপশন। এরপর আমরা যাব ভিউ এবং এখানে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস এটা অফ করে দিতে হবে। অ্যাপ্লাই, সেভ। তারপরে আমরা দেখতে পারবো যে আমাদের এক্সটেনশন দেখা যাচ্ছে। তো ঠিক আছে, ওয়েল ইনাফ। এবার আমরা বলবো যে কেন আমরা index.html নাম দিয়েছিলাম। ইন্ডেক্স নাম দিয়েছিলাম কেন? HTML তো দিতেই হবে, কারণ আমরা এখানে HTML লিখব। আমরা যদি CSS কোড লিখতাম তাহলে আমরা .css দিতাম, তাই না? আচ্ছা, তো ইন্ডেক্স দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই যে সফটওয়্যার, এই যে ওয়েবসাইটগুলো আমরা যখন বানাই, তখন এটা যখন রেন্ডার হয়, মানুষ যখন দেখে, তখন একটা ব্যাকগ্রাউন্ডের সার্ভার এটাকে দেখায় আমাদের। সেটা অ্যাপাচি হতে পারে, তারপরে ইঞ্জিনেক্স হতে পারে। তো যে কোনো একটা, দুইটাই সব থেকে সিকিউর এবং পাওয়ারফুল ওয়েব সার্ভার যেটা আমাদের ওয়েবসাইটগুলোকে সার্ভ করে। তো এর কাজ হচ্ছে যদি কোনো ফাইল আমরা মেনশন না করি যে এই ফাইলটা আমাদেরকে দেখাবে, ইউজার যখন আমাদের google.com-এ যাবে তখন একটা পেজ দেখাবে। আমরা যদি এই পেজটা মেনশন না করে দিই কোনো পেজ, তাহলে সে কি করবে, এই অ্যাপাচি এবং ইঞ্জিনেক্স এরা কি করে, এরা index.html, index.css, index.js এমন আরও অনেক কিছু হতে পারে, এই ইন্ডেক্স ফাইলগুলোকে সে সার্ভ করে দেয় বাই ডিফল্ট। তো এজন্য আমরা index.html ব্যবহার করে থাকি। বেসিক এতটুকু জানাই যথেষ্ট। এবার আমরা যেটা করব সেটা হলো ট্যাগ সম্পর্কে আমরা ধারণা করব। আমরা তখন লিখেছিলাম h1। এখন আমি ডেসক্রিপশন বক্সে কালকের ভিডিওতে, অর্থাৎ গত ভিডিওতে, আমরা ডেসক্রিপশন বক্সে যে এক্সটেনশনগুলোর নাম লিখে দিয়েছিলাম, আপনি যদি ইনস্টল করে ফেলেন তাহলে আপনার যেটা করবে সেটা হলো আপনি যখন h1 লিখবেন, এরপর যখন ইন্টার চাপ দিবেন অথবা ট্যাব চাপ দিবেন অথবা এইখানে ক্লিক করবেন, তখন এটা অটো ট্যাগ চলে আসবে। আপনাকে আর ফার্স্ট এই যে অ্যারো কি, সেকেন্ড অ্যারো কি, তারপরে স্ল্যাশ, এইগুলো দেওয়া লাগবে না। ঠিক আছে, এখান থেকে আপনার ইন্টেলিজেন্স আপনার সময় বাঁচাবে। তো এই হলো একটা সুবিধা VS কোড ব্যবহার করার। হেডিং 1 সেভ করলাম এবং এই ফাইলটা যদি আমরা দেখতে চাই তাহলে সিম্পলি যেটা করতে পারি সেটা হচ্ছে এই ফোল্ডার থেকে আমরা এটা ডবল ক্লিক করব, তাহলে এটা আমরা দেখতে পাবো ব্রাউজারে। আচ্ছা, এখন এটাকে অফ করি। এখন আমরা এই যে হেডিং 1 লিখলাম এবং এটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, ভালো কথা। এখন আমরা যদি এখানে 2 লিখি, এখানে তো 2 লিখেছি, সেভও করেছি, কিন্তু এইখানে 2 চেঞ্জ হলো না কেন? এখানে কি সমস্যা? এখানে আসলে কোনো সমস্যা না। এখানে একটা জিনিস হচ্ছে, এখানে একটা প্রসেস হচ্ছে ব্যাকএন্ডে, মানে পেছনে। সেটা হচ্ছে এই যে আমরা লিখলাম এবং সেভ করলাম, এটা আমাদের জমা হলো র্যামে
বা মেমোরিতে। এখন ব্রাউজার তো আর জানে না যে আমি র্যামে বা ওখানে আমি আমার মেমোরিতে আমি কি চেঞ্জ করছি, এটা তো ব্রাউজার জানে না, তাই না? এখন এটাকে জানানোর জন্য আমাদেরকে রিফ্রেশ করতে হবে এবং বলতে হবে যে আমরা কিন্তু চেঞ্জ করে ফেলছি, তুমিও চেঞ্জ করে দাও। এজন্য আমাদেরকে কি রিলোড করতে হবে বা রিফ্রেশ করতে হবে। তো এই যে অটোমেটিক এই কাজটা যদি হয়ে যেত তাহলে খুব ভালো হতো, যে কারণে আমি একটি এক্সটেনশন ওখানে নাম লিখে দিয়েছিলাম ডেসক্রিপশন বক্সে, সেটা হলো লাইভ সার্ভার। এখন লাইভ সার্ভার আমরা ইনস্টল আপনি যদি করে ফেলেন তাহলে এই যে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার করলে এটা লাইভ সার্ভারে ওপেন হবে। এটা স্টার্ট হচ্ছে এবং এই তো ওপেন হলো, এবং আমরা এটাকে এখন অফ করে দিই। এবার দেখার চেষ্টা করি কত সুন্দরভাবে এটা কাজ করে, এবং দেখার জন্য এইভাবে করি। আচ্ছা, এবার আমরা লিখি 1, সেভ করলাম। সেভ করার আচ্ছা, এটা কাজ করলো না কেন? তো আমাদের লাইভ সার্ভারটা আসলে কাজ করছে না। আমরা যদি এখানে চেঞ্জ করি, এখানে তো চেঞ্জ হলো না, তাহলে কি হলো? আসলে এইভাবে করলে তো চেঞ্জ হবে না, আমাদেরকে বুঝতে হবে লাইভ সার্ভার কিভাবে কাজ করে। আমি যদি এখানে ভিউ পেজ সোর্স করি, রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স অর্থাৎ কন্ট্রোল ইউ চাপ দিই, তাহলে এখানে দেখাচ্ছে আমাদের এইচ। কি হইলো? এখান তো হইলো না, তাই না কিছু? আচ্ছা, আমরা এবার একটা কাজ করি। আমরা শিফট চেপে অন চাপ দিবেন, এরপরে এন্টার অথবা ট্যাব প্রেস করবেন। কি হচ্ছে আপাতত দেখার দরকার নাই। আমরা এবার এখানে H1 লিখব এবং লিখব হেডিং 1 এবং এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করব। এরপর এই যে আমাদের লাইভ সার্ভার ওপেন হয়েছে। আচ্ছা, এবার আমরা 2 লিখে দেখি তো কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করছে। 3 লিখে কাজ করে কিনা দেখি। হ্যাঁ, কাজ করছে। তাহলে কি হলো? আগে কেন কাজ করলো না? কারণ হচ্ছে আমরা যদি এইবার এটা রাইট ক্লিক করে পেজ সোর্সে যাই, তাহলে লাইভ সার্ভার কি করছে, আমাদের যে ফাইল, এই যে আমরা ফাইল লিখছি, এইটার নিচে একেবারে নিচে একটা স্ক্রিপ্ট লোড করছে, একটা জাভা স্ক্রিপ্টের কোড রান করছে, যেটা আমাদের পেজকে আমাদের এটাই বলছে, এটাই প্রসেস, সেটা ব্রাউজারকে বলছে যে ফাইলে কিন্তু চেঞ্জ হয়েছে, তোমাকে রিলোড করতে হবে। তো এই যে এখান থেকে এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে তারা বলে দিচ্ছে, এবং এইটা হলো আমাদের H1 ট্যাগ। তো এখন যখন আমরা শুধুমাত্র H1 লিখছিলাম, তখন তো শুধুমাত্র এইটা পাচ্ছিল, সেটা তাদের স্ক্রিপ্ট ট্যাগটাকে আমাদের কোডের ভিতরে ঢুকাতে পারছিল না, যে কারণে এই সমস্যাটা হয়েছিল। আচ্ছা, তো এইটা হলো বিষয়। এখন যাই হোক, এখন আমরা বোঝার চেষ্টা করব এই কোডগুলো কি এবং কেন, কিসে কি। আচ্ছা, সবগুলোই মুছে দিলাম। প্রথমে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, ডক টাইপ, এটা দুইটা জিনিস, একটা হলো ডক আর একটা হলো টাইপ। ডক হলো ডকুমেন্ট, যে ডকুমেন্টটা আমরা এখানে লিখব, এবং টাইপ হচ্ছে আমরা এটা কি টাইপ লিখছি। এখানে বলা আছে HTML টাইপ। আচ্ছা, এখন আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করি। আমরা অনেকে জানি HTML এর মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা সবাই মার্কআপ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানি, কিন্তু আমি চাইবো যে আপনারা এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ হিসেবে না জেনে আপনারা এটাকে স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ জানুন। অর্থাৎ এটা দিয়ে আমরা HTML দিয়ে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করি, এবং স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ কিন্তু শুধু একটা না, আমাদের HTML আছে, মার্কডাউন আছে, XML আছে, এছাড়া আরও অনেক স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। তবে এই HTML ব্রাউজারে সবথেকে বেশি পাওয়ারফুল, এবং ওয়েবসাইট তো সব কিছু ব্রাউজারেই চলে, তাই না? যে কারণে আমরা ওয়েবসাইট রিলেটেড কাজের জন্য HTML ব্যবহার করে থাকি। আশা করছি এই সমস্ত ইনফরমেশন এই লেভেলে এসে, অর্থাৎ একেবারে ছোট লেভেলে আপনার শুরু হচ্ছে এখন প্রোগ্রামিংয়ের জগৎ, এবং আপনি যখন এই বিষয়গুলো জেনে যাচ্ছেন, আশা করছি আপনার এই জানাটা আপনাকে অনেক অনেক হেল্প করবে, যেগুলো আমিও বেসিক লেভেলে জানতাম না। ঠিক আছে, আপনার সময় যখন আমি ছিলাম তখন আমি এগুলো জানতাম না। তো এখন আপনারা কোড উইথ মহাইমিনে এসছেন এবং
আমরা চেষ্টা করব সব কিছু একেবারে জানিয়ে দিতে যতটুকু আমি জানি। তো এজন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। লিঙ্কডইনে শেয়ার করতে পারেন আমাকে ট্যাগ করে, ফেসবুকে শেয়ার করতে পারেন ট্যাগ করে, অ্যান্ড সো ওয়ান। সো যাই হোক, এটা তো জানলাম যে ডক টাইপ বিভিন্ন হতে পারে, এক্সএমএল হতে পারে, এইচটিএমএল হতে পারে, মার্কডাউন হতে পারে। তো আমাদের এই ডক টাইপটা হচ্ছে এইচটিএমএল, সে কারণে আমরা প্রথমে বলে দিলাম ব্রাউজারকে যে এটা কিন্তু এইচটিএমএল এর ফাইল। ঠিক আছে, এরপর আমাদের 2 নম্বরে যে জিনিসটা করতে হবে সেটা হলো আমরা এইচটিএমএল যে কোড লিখব সেটা ব্রাউজারকে বোঝানোর জন্য আমাদের এইচটিএমএল ট্যাগটাকে লিখতে হবে। এখন প্রতিটা আমাদের ট্যাগ যখন কথা আসছে ট্যাগ, তখন এই ট্যাগ হলো 2 প্রকার। ঠিক আছে, একটা হলো যাদের স্টার্টিং ট্যাগ রয়েছে এবং ক্লোজিং ট্যাগও রয়েছে। স্টার্টিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ দুটাই আছে। ঠিক আছে, এবং আরেকটা রয়েছে যাদের স্টার্টিং ট্যাগ নাই, শুধুমাত্র ক্লোজিং ট্যাগ আছে। ঠিক আছে, এখন আমরা যদি উদাহরণ দেখি তাহলে এটা এই যে h1, এটা হলো স্টার্টিং ট্যাগ, এই যে এতটুকু স্টার্টিং ট্যাগ, এবং এটা হলো ক্লোজিং ট্যাগ। এবং আমরা যদি শুধুমাত্র ক্লোজিং ট্যাগ আলা ট্যাগ দেখতে চাই, সেটা হচ্ছে কেমন, যেমন একটা বিয়ার ট্যাগ, বা এটা দিয়ে একটা লাইন ব্রেক করা হয়। ঠিক আছে, তো এটার কিন্তু কোনো স্টার্টিং ট্যাগ নাই। আমরা এখানে এজন্য এইভাবেও লিখতে পারি এই ট্যাগটাকে, যে তুমি হইলা ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, তো এখন আমরা এইচটিএমএল যে লিখব সেটা বোঝানোর জন্য আমাদেরকে লিখতে হবে এইচটিএমএল। এইচটিএমএল, এখন এইচটিএমএল লেখার পর আমরা এই জিনিসটা লেখার মাধ্যমে বুঝাইলাম যে এইচটিএমএল কোড আমরা এর ভিতরে লিখব। এখন এইচটিএমএল এর ভিতরে আবার 2টা জিনিস আছে, 2টা চাইল্ড আছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এইচটিএমএল এর ভিতরে শুধুমাত্র 2টা চাইল্ড থাকে, একটা হলো হেড এবং আর একটা হচ্ছে বডি। ঠিক আছে, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের দেখি, যেমন এই একটা ওয়েবসাইট, এই যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণটাই হলো এই বডির ভেতরকার অংশ। এবং এই যে হেড দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা মাত্র 2টা জিনিস দেখতে পারি। একটা হচ্ছে টাইটেল, যেটা এখানে আছে, এবং আরেকটা হলো ফ্যাব আইকন, যেটা এই যে আপনি এখন পৃথিবীর মতো একটা গ্লোবের মতো দেখতে পাচ্ছেন ওইটা। এখন আমরা যদি যে স্যার আমরা যদি এখন একটা দেখার চেষ্টা করি যে সাপোজ আমরা google.com-এ যাই। এখন google.com-এ আসার পর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এখানে গুগল লেখা আছে, আর একটা হলো গুগলের একটা লোগো আছে। আমরা এই 2টা জিনিস এই হেড ট্যাগ থেকে দেখতে পাই, তাছাড়া আর কিছুই দেখতে পাই না। ঠিক আছে, তো আমরা টাইটেল ট্যাগটা লিখি। ওয়েবসাইটের টাইটেল খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে লিখলাম যে আমাদের চ্যানেলের নামটাই লিখি, কোড উইথ মোহাইমিন টাইটেল। এবং আমরা যখনই এটা সেভ করব এবং এটাকে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করি, এখন দেখা যাচ্ছে যে ওপরে কি কোড উইথ মোহাইমিন লেখা। প্রথমে এই ইউআরএলটাই নিয়েছিল, কারণ আপনি যদি কোনো টাইটেল সেট না করেন তাহলে এই ইউআরএলটাই এইখানে টাইটেল হিসেবে ব্রাউজার দেখাবে। আচ্ছা, এখন এইখানে যে ফ্যাব আইকনটা আছে সেটা আমরা পরে দেখব, পরে কিভাবে ইউজ করা যায় সেটা আমরা দেখব, কোনো সমস্যা নাই, এখন কোনো এটার প্রয়োজন নাই। আচ্ছা, এই হলো বেসিক ব্যাপার। এখন আমরা বডির ভেতরে আমরা আবারও একটা h1 ট্যাগ লিখি এবং লেখার চেষ্টা করি হেডিং 1 এবং সেভ করলাম। সেভ করার সাথে সাথে এখানে চলে আসলো। এখন আপনারা অনেকেই হয়তো জানেন যে হেডিং 1 মানে সবথেকে বড় লেখা যেটা দেখাবে ওয়েবসাইটে সেটা হলো হেডিং 1 এর ভেতরে দেখাতে হয়, এবং হেডিং 2 এর ভেতরে যেটা দেখাতে হয় সেটা হলো যেটা হেডিং 1 এর থেকে একটু ছোট। আমরা অনেকেই এমনটা মনে করি এবং আমরা এটা 6 পর্যন্ত করতে পারি, কিন্তু আমরা যারা এমন মনে করি সেটা আসলে ভুল।
কারণ হচ্ছে আপনারা জানেন যে সিএসএস ব্যবহার করে আমরা যে কোনো ফন্টের সাইজ যে কোনো রকম করে ফেলতে পারি, ঠিক আছে। H2 কে H1 এর মতো করে ফেলতে পারি, অথবা H2 কে H1 এর ওপরে ফন্ট সাইজ দিয়ে দিতে পারি, বড় করতে পারি। H1 H2 তাহলে দেওয়ার কারণ কি? এটা দেওয়ার কারণ হচ্ছে একটা ওয়েব পেজের ভেতরে বা একটা ওয়েবসাইটের একটা ওয়েব পেজের ভেতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে লাইনটা আছে সেটা হলো H1, এবং তারপরে যে হেডিংটা সাব হেডিং যেটা দ্বিতীয় নাম্বারে গুরুত্বপূর্ণ সেটা আমরা H2 এর ভিতরে লিখি, এবং তারপরে যে গুরুত্বপূর্ণ টাইটেল বা লাইনটা সেটা আমরা H3 এর ভিতরে লিখি। তো এইটা মনে রাখবেন যে প্রতিটা ট্যাগের HTML প্রতিটা ট্যাগের একটা বিশেষ গুণ রয়েছে, এবং সেটা আমরা আস্তে আস্তে শেখার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনাদের কোডিং শেখার আগ্রহ এবং আপনি আরও মজা ফিল করছেন, আই থিঙ্ক সো। যাই হোক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।